সম্মানিত দর্শক, আমন্ত্রণ সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হাসান। আপনাকে স্বাগত জানাই। অল্প করে পত্রিকাগুলোর শিরোনাম দেখে আসি। প্রথম আলো লিখেছে, কথোপকথন ফাঁস, প্রসিকিউটরের পদত্যাগ, জামিনের জন্য 1 কোটি টাকা চান প্রসিকিউটর। প্রথম আলো, নেত্র নিউজ যৌথ অনুসন্ধান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা, যুদ্ধের 10ম দিন। যুগান্তর, জ্বলছে ইরান, কাঁপছে ইসরায়েল, গণহত্যার ছক যুক্তরাষ্ট্রের, যৌথ বাহিনীর নিয়ন্ত্রণে জঙ্গল সালিমপুর, সন্ত্রাসীদের দুর্গে অভিযান। সংবাদ সম্মেলনে আইজিপি, চাঁদাবাজদের তালিকা প্রস্তুত, শিগগিরই অভিযান। সমকাল, সাধারণ মানুষের মৃত্যু ও দুর্দশা বাড়ছে, ইরানে হামলা, যুদ্ধের 10ম দিন। 6 দেশের 70 জন চিহ্নিত, কেন্দ্রীয় ব্যাংকের আতিউর সহ 10 কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি। সারা দেশে পণ্য পরিবহন ব্যাহত, বেড়েছে ভাড়াও, জ্বালানি তেলের সংকট। তেল নিয়ে দুর্ভোগ কমেনি, পাম্পে এখনও দীর্ঘ লাইন। কালের কণ্ঠ, যুদ্ধে লাগামহীন তেলের বাজার, বিশ্ববাজারে দাম 4 বছরের সর্বোচ্চ। হামলায় কঠোর জবাব ইরানের, সরেজমিন ইরান, ইরান জুড়ে নতুন নেতার প্রতি অটল আনুগত্য প্রকাশ। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। ইত্তেফাক, ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে ইরানের নতুন করে হামলা, স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম জানা যেতে পারে কাল। জাকাত বোর্ডে পুনর্গঠন করার সিদ্ধান্ত, ভারতের কাছে হাদির খুনিদের তথ্য চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ প্রতিদিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, জাকাত ব্যবস্থাপনা কার্যকর ও সুশৃঙ্খল করতে হবে। যুদ্ধ এবার তেল নিয়ে, ইরানের নতুন নেতা মুজতবা খামেনি, ক্ষুব্ধ ট্রাম্প, মৃত্যু ঝুঁকিতে প্রবাসীরা, আতঙ্কে স্বজন। মানব জমিন, ডিসিদের চিঠি, জ্বালানি তেলের ডিপোতে সেনা মোতায়েন, বিশ্বজুড়ে হুমকিতে জ্বালানি অর্থনীতি, হামলার নিশানায় তেল স্থাপনা। ফ্যামিলি কার্ড উদ্বোধন আজ, প্রথম ধাপে পাবেন 37,000 নারী। আমাদের সময়, অভিষেকেই খামেনি পুত্রের দৃঢ়তা দেখছে বিশ্ব। জাকাত ব্যবস্থাপনা কার্যকর করতে নির্দেশ প্রধানমন্ত্রীর। তেল সংকটের গুজবে পেট্রোল পাম্পে ভিড়, সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখে বিশ্ব। আমার দেশ, খামেনির ছেলে মুজতবা ইরানের সর্বোচ্চ নেতা। প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছেন 37,567 নারী। পশ্চিমবঙ্গে গ্রেফতার ওসমান হাদির 2 খুনি, ভারতের কাছে কনসুলার অ্যাক্সেস চেয়েছে বাংলাদেশ। জয় দিন, জঙ্গল সলিমপুরের ইতিহাসের নজিরবিহীন অভিযান। কালবেলা, এসি চালানো শিখতেই 8 কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ। আজকের পত্রিকা, যুদ্ধ থামানোর উদ্যোগ, খামেনির ছেলে মুজতবা নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা। জাকাত বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত, ফয়সলদের গ্রেপ্তারে খুলতে পারে জট। সময়ের আলো, নতুন নেতৃত্বে ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। খবরের কাগজ, অপারেশন জঙ্গল সলিমপুর। রূপালী বাংলাদেশ, আতঙ্ক উৎকণ্ঠায় ঘরমুখো মানুষ। আলোকিত বাংলাদেশ, জ্বলছে বাহরাইন, সৌদি ও আমিরাতের তেল স্থাপনা। করতোয়া, মধ্যপ্রাচ্যে যুদ্ধে 5 বাংলাদেশি নিহত। পত্রিকাগুলো শিরোনাম ছোট করে পড়ছিলাম। 10ম দিন ইরান যুদ্ধ বা ইরানের উপরে হামলার, জ্বালানি সংকট, এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। প্রতিদিনই বাংলাদেশের পাম্পগুলোতে, তেলের পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়। আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করুন মাননীয় প্রধানমন্ত্রী। যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন। আমি ফ্যামিলি কার্ড দিয়েই শুরু করতে চাই। এটা আমি মনে করি যে এই সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। শেষ পর্যন্ত কোথা যে ঠেকবে তা জানি না, কিন্তু আমরা আশাবাদী হতে চাই। আমরা চাই যে এটা শুভ উদ্বোধন, শুভ হোক এবং সত্যিকার অর্থে যে উদ্দেশ্য নিয়ে এই ফ্যামিলি কার্ড দেয়া সেটা যেন বাস্তবায়ন হয়। আর একটা ব্যাপার দেখেন খেয়াল করে, যে শপথ নেওয়ার মাত্র 18 দিন, আজকে 18 দিন, 18 দিনের মাথায় 2টো মেজর ডিসিশন এই সরকার নিয়ে নিয়েছে। প্রথমটা, কৃষি ঋণ মওকুফ করা 10,000 টাকা পর্যন্ত। হ্যাঁ, 10,000 টাকা পর্যন্ত। ফার্স্ট ক্যাবিনেট মিটিংয়ে তারা এটা নিয়েছে। আজকে 37,000, প্রায় 37,500 ফ্যামিলি কার্ড ডিস্ট্রিবিউট করা হবে এবং ক্রমান্বয়ে এটা 4 কোটিতে যাবে
2030 সাল পর্যন্ত। অনেক সমালোচনা হবে এটা নিয়ে, নানান কথা বলবে যে দলীয় লোকদেরকে দিবে, আওয়ামী লীগের মতন মানে এটার অপপ্রয়োগ হবে, অপব্যবহার হবে, যারা প্রকৃত হকদার তারা পাবে না, নানান কথা হবে। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে মর্নিং শোজ দ্য ডে। এখন এই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যেভাবে চলছেন, যেভাবে এগোচ্ছেন, তা যে ভুল হচ্ছে না তা না, কিন্তু তার ভেতরেও কিছু পজিটিভ সাইন আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরেন যে এখন মন্ত্রী এবং আমলাদের ঘুম হারাম হয়ে গেছে। তারা যে এই যে রাত্রে 12টা 1টা পর্যন্ত আড্ডা পিটিয়ে তারপরে 10টা 11টা 12টা যে কোনো সময় ইচ্ছা মতন সচিবালয়ে যেতেন বা অফিসে যেতেন, এখন আর সেটা পারছেন না। স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে যেয়ে দেখেন যে কেউ নেই, ভূমিমন্ত্রী যেয়ে দেখেন যে ভূমি অফিসে কেউ নেই। তো এই যে একবার করে গেছেন, তারা নিশ্চয়ই সারা দেশে সবগুলো হাসপাতাল, সবগুলো ভূমি অফিস দেখতে পারবে না, কিন্তু এই যে তারা গেছেন, এই মেসেজটা তো অলরেডি ডিসেমিনেট হয়েছে এবং সবার কাছে গেছে। আমি মনে করি যে এইটা মানে সূচনা হয়েছে, এই সূচনাটাকে ধরে রাখতে হবে। ভারতে শহীদ ওসমান হাদির হত্যা মামলার আসামি গ্রেপ্তার হয়েছে। সম্ভাব্য তারাই, কারণ এদের কথাই বলা হয়েছে। কারণ আমাদের তো কোনো ঠিক নেই, দেখা যাবে যে আবার এটা বদলে গেছে, যে না এরা আসলে ভুল দেয়া হয়েছে ওদের উপরে, ভুল অপলাপ বা তাদেরকে বলা হয়েছে এটা ঠিক না, এটা অন্যরকম ব্যাপার, সেটা হতে পারে। কিন্তু সত্যি সত্যি হাদির হত্যাকারীদেরকে ধরতে পারলে তাদেরকে অনতিবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে আনা উচিত, ট্রায়াল হওয়া উচিত এবং দ্রুত এটার কার্যকর হওয়া উচিত ট্রায়ালটা। আমাদের দেশে হয় যে প্রচুর ট্রায়াল হয়, কিন্তু কোনোটার বিচারের শেষ কাজটি আর হয় না। অর্থাৎ পানিশমেন্ট যেটা, সেই পানিশমেন্টটার আগেই দেখা যায় যে বহু সময় পেরিয়ে যাচ্ছে। হত্যা বলেন, ধর্ষণ বলেন, কোনোটাতেই আপনি খুব দু একটি কেস ছাড়া আপনি দেখবেন না যে ডিসিশন হয়েছে, বিচার হয়েছে, কিন্তু বিচারটা বা পানিশমেন্টটা, শাস্তিটা কার্যকর হয় নাই। আপনি যখন ধর্ষণের কথা বলেন, নারীর প্রতি সহিংসতা, বিশেষ করে শিশু কন্যাদের ওপরে সহিংসতার খবর আমরা বেশ কিছুদিন ধরে দেখছি এবং এটার প্রতিকার হওয়া দরকার। এটার প্রতিকার তখনই হবে, আমি এখানে আপনাকে একটা কথা স্মরণ করে দিতে চাই। আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন প্রচণ্ড রকম অ্যাসিড সন্ত্রাস চলছিল। প্রতিদিনই খবরের কাগজ খুললে পরে দেখা যেত 1টা 2টা 3টা 4টা অ্যাসিড থ্রো হয়েছে এবং সেখানে অ্যাসিডের ভিকটিম কখনো প্রেমিককে মেরেছে, কখনো পারিবারিক দ্বন্দ্বে মেরেছে, ইত্যাদি ইত্যাদি। খালেদা জিয়া কিন্তু এই অ্যাসিড নিক্ষেপকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পাশ করিয়েছিলেন এবং আশ্চর্য ব্যাপার, এই মৃত্যুদণ্ড পাশ করানোর পর অতি দ্রুত দেখা গেল যে এই অ্যাসিড আর নেই। আপনি এখন কয়টা অ্যাসিডের কেস পাবেন না। আসল কথা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট না হলে, এবং সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, শুধু মুখে মুখে বললে হবে না যে তাকে বিচার দেওয়া হয়েছে, এটা বলা হয়েছে যাবজ্জীবন মৃত্যুদণ্ড বা যেটাই হোক, এটা ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট করলে তখন অন্যরা ভয় পেয়ে এই কাজে আর যাবে না। কিন্তু সবাই দেখছে ঠিক আছে, অসুবিধা কি, সরকারি খানা কয়েক বছর খেলাম জেলে, এতে তো কিছু এসে যায় না। কিন্তু ওই যে ভয়টা যে এটা করা যাবে না, এটা অন্যায়, এই বোধটুকু কাজ করে না। ইরান যুদ্ধ চলছে, বাহরাইন, সৌদি ও আমিরাতের তেল স্থাপনাও চলছে, ইরানের তেল স্থাপনাও চলছে। এখন এভাবে যদি জ্বালানির উৎস শেষ হয়ে যায় তাহলে বিশ্ব কোন দিকে যাবে? এটা একটা অনেক কঠিন প্রশ্ন। আসলে এই যে ট্রাম্প যা করছে, যেমন ট্রাম্প যেই আক্রমণটা করলো, সেই আক্রমণটাও কিন্তু যুক্তিযুক্ত না। সে মনে করেছিল যে ভেনেজুয়েলাতে যেমন মাদুরোকে ধরে নিয়ে আসলো, স্ত্রীসহ তুলে নিয়ে আসলো, একটা দেশের প্রেসিডেন্ট এবং তার ফার্স্ট লেডিকে তুলে নিয়ে আসলো, কোনো জবাবদিহিতা নাই।
তখন উনি যা ভাবেন, উনি যা করেন, তাই যদি পৃথিবীর নিয়ম হয়ে যায় তাহলে তো মুশকিল। এই জায়গাটায় যেটা হচ্ছে যে ক্ষয়ক্ষতি আরও হবে এবং সারা বিশ্বের অর্থনীতির উপরে এটা একটা প্রচণ্ড চাপ সৃষ্টি করবে। তবে প্রথমবারের মতন ট্রাম্প একটা ধাক্কা খেল। সে মনে করেছিল যে খামেনিকে মারলেই সব শেষ হয়ে যাবে, শেষ হয় নাই। ওখানে যেভাবে কয়েক স্তরের নেতৃত্ব তৈরি আছে যারা নিজেদের জীবন দিতে প্রস্তুত, সেই ব্যাপারটা কিন্তু ট্রাম্প বুঝতে পারেনি, যার জন্যে প্রচণ্ড একটা ধাক্কা খেয়েছে। এবং আমি জানি না মধ্যস্থতার উদ্যোগ কি দেখছেন? কোনটা? মধ্যস্থতার উদ্যোগ খুব একটা দেখছি না, কারণ মধ্যস্থতা যারা করতে চাচ্ছেন তারা এই ইসরায়েল, আমেরিকা এবং বিপক্ষে ইরান, এদের তুলনায় খুবই ছোট। তাদের কথা কেন তাদের শুনতে হবে? হ্যাঁ, তাদের কথা কেন তাদের শুনতে হবে, সেটাই। ট্রাম্প যখন বুঝবে যে না আর সম্ভব না, তখন সে নিজেই করবে, যদি সেটা হয়। আর তাদের তো উদ্দেশ্য আছে, ইচ্ছা আছে যে ইরানকে ধ্বংস করে দেওয়া। এবং আমাদের দুর্ভাগ্য হলো যে আমাদের মুসলিম জনগোষ্ঠী সারা পৃথিবী জুড়ে তারা ঐক্যবদ্ধ হতে পারলো না, এক হতে পারলো না, তারা নিষ্পেষিত হচ্ছে। এবং মুসলিম যে ঐতিহ্যবাহী সব নিদর্শন যা কিছু আছে সবই কিন্তু একে একে ধ্বংস হয়ে যাচ্ছে। ইরাক যুদ্ধ দেখেন, সিরিয়া দেখেন, লেবানন দেখেন, গাদ্দাফিকে কিভাবে শেষ করে দিল, তৈরিও করলো, শেষও করলো। সাদ্দামকেও তৈরিও করলো আমেরিকা, শেষও করলো আমেরিকা। লাদেনকে তৈরিও করলো আমেরিকা, শেষও করলো আমেরিকা। তো এটা আমার মনে হয় যে এখানে একটা রাশ টানার ব্যাপার আছে। মানে চাইলেই যা কিছু করা, এই জিনিসটা থেকে সরে আসতে হবে। আর আমেরিকার একটা স্বভাব হলো, বিশেষ করে ট্রাম্পের, যে যুদ্ধ লাগানো। যুদ্ধ লাগলে পরে সে তার সমরাস্ত্র বিক্রি করতে পারে। এবং সে কিন্তু অলরেডি ইসরায়েলকেও বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করেছে বা দিয়েছে, দেয়নি তো, বিনা পয়সায় দেয়নি, বিক্রি করেছে। এই যুদ্ধের পেছনে অ্যাবস্টেইন ফাইলের কথাও কেউ কেউ বলছেন, কোনো কোনো পত্রিকায় আসছে। এইখানে আমাদের যেটা সমস্যা হয়েছে কি, মানে কি বলবো, যে সাংবাদিকতার কোনো মানদণ্ড নাই। যার যা খুশি, যার যেখান থেকে যা খুশি এনে লাগিয়ে দিয়ে একটা, মানে মেইন ব্যাপার হলো একটা সেন্সেশন তৈরি করা। আর যদি এটা অনলাইন হয় তাহলে সেটা হচ্ছে ভিউ বাড়ানো, এছাড়া আর কোনো কিছু না। আচ্ছা, সাংবাদিকতার কথা যখন বলো, সাংবাদিকতার একজন মহান শিক্ষক ডক্টর সাখাওয়াত আলী খান গতকাল ইন্তেকাল করেছেন। ঢাকার যত সাংবাদিক আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা ছিলেন, তারাও তার ছাত্র ছিলেন। তার সম্মানে কিছু, আমি নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করি। আমি স্যারের সরাসরি ছাত্র ছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনার্সের ফার্স্ট ব্যাচের ছাত্র, এবং আমি স্যারকে সরাসরি আমার শিক্ষক হিসেবে পেয়েছি। শুধু শিক্ষক হিসেবে না, এরপরেও দীর্ঘদিন বিভিন্নভাবে স্যারকে দেখেছি। আসলে অনেকেই মনে করে যে এই স্যার আমাকে খুব ভালোবাসে, শেষ করতে হবে আমাদের। আচ্ছা, কিন্তু না, আসলে উনি সবারই শিক্ষক ছিলেন, সবারই প্রিয় ছিলেন, এবং সবার প্রতি ওনার দৃষ্টিভঙ্গি এক ছিল। যে কারণে নির্দ্বিধায় আমি বলতে পারি যে সমস্ত শিক্ষক শিক্ষার্থীদেরই প্রিয় স্যার ছিলেন। এবং আমি আল্লাহর কাছে প্রার্থনা করি ওনার আত্মার শান্তির জন্য, এবং উনি যেন সবচেয়ে ভালো জায়গায় থাকেন। আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।